আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটি ক্ষুদ্র অংশ শেখ হাসিনার প্রতিকৃতি বিকৃত করেছে, আসলে তা না। ওদিসির বৃহত্তর অংশটাই জুলাই সন্ত্রাসী আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং এখনো তারা আছে। এটা যে যেভাবেই বলুক না কেন, সমস্ত ডকুমেন্টস রয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে সন্দেহ করতাম, বিশেষ করে গণজাগরণ মঞ্চে, যদিও এই উদ্দেশ্যের অধিকাংশই এখানে জড়িত ছিল। তারা গণজাগরণ মঞ্চের সেই আন্দোলন, যেখানে মুক্তিযুদ্ধ বিরোধী, মানবতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধীদের বিচারের দাবিতে যে মজমা হয়েছিল, আজকাল একটু উর্দু শব্দ বললে তো আর কি নাকি জাতে ওঠা যায়, তাই বলা হয় যে মজমা। দেখেন তারা তো জান, জবান, ইনসাফ এই সমস্ত শব্দ, আমরা যে মজমাটা হয়েছিল, বিশাল মজমা। সেই মজমাকে আমার ভাবির পোলারাও এখনো ছাড়াই যেতে পারে নাই, জামাতও পারে নাই। কারণ আমরা যারা গণজাগরণ মঞ্চের কর্মী ছিলাম তারা জানি সেখানে লাখো লাখো মানুষ মাসের পর মাস সেখানে অবস্থান নিয়েছে। আপনারা সেটা দেখেছেন, আপনারাও কোনো না কোনো ভাবে জড়িত ছিলেন ফিজিক্যালি, এবং কেউ কেউ শুধু তো শারীরিক ভাবে উপস্থিত থাকা যায় না, বিভিন্ন ভাবে উপস্থিত থাকা যায়। যে কোনো কাজে আপনারা সংহতি জানিয়েছিলেন, সারা পৃথিবীর মানুষ সংহতি জানিয়েছিল, এবং তাদের সংখ্যা নেহায়েত কম ছিল না যারা বাইরে ছিলেন। এমনকি যারা উপস্থিত ছিলেন তারা লাখো জনতার ভিড়, সেটা সবাই দেখেছে। যদিও অভিযোগ করে যারা জামাতি হেফাজতি, যেটা সরকার মদদে হয়েছিল। তো বাবা, এখন তো তোমাদের সরকার, তোমরা 12 লক্ষ থেকে 20 লক্ষ মানুষের জানাজা করাইতে পারো ওই তালিবর্ষ ও অন্তস্থ একারা হাদি, যার যে এই পাকিবাদী পোলা হাদির জন্য এত লক্ষ লোকের জানাজা করাইতে পারো। তো তোমরাও 1 মাস করে দেখাও 1 লক্ষ লোকের সমাবেশ শাহবাগে না পারো বাইতুল মুকাররমে দেখাও। না হয় যদি মুরত থেকে প্রতি শুক্রবারই করে দেখাও, প্রতি শুক্রবারে এইভাবে টানা 30টা দিন দেখাও, যে প্রতি শুক্রবারে তোমাদের লাখো জামায়াত হয়। আমরা জানি জুমার নামাজের পরে যে লোক চলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ সেগুলো ছিল অর্জিত নয়, অর্পিত। সেগুলো ছিল লোক দেখানো। কিন্তু আমাদের যেটা ছিল সেটা যে স্বতঃস্ফূর্ত ছিল, সেটা আমরা দেখেছি। সেই সময় এই উদিচি সাথে ছিল। আমরা জানি না তারা হঠাৎ করে, আমরা বুঝতে পারি না নাকি তাদের একটা দোষ, যেখানে লোক বেশি দেখবে সেখানে গিয়ে যে মুসারের মতো আমরা গ্রামে দেখতাম যে কোনো গরু মারা গেলে দৌড়ে এসে মুসার দূর থেকে একটা চাকু ছুরিয়ে মেরে দিলেই সেও তো একটু অংশ পেত। এরা কি এরকম ভিড় দেখলেই সেখানে জমায়েত হইতে হবে? সম্ভবত এই কারণে। আবার যখন দেখবেন আওয়ামী লীগ ফিরে আসবে, এরাও সেখানে গিয়ে হারমোনিয়াম তবলা নিয়ে হাজির হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তারা যে কাজটা, আপনি দেখেন ওদিসির এই জায়গাটা দিল বঙ্গবন্ধু, এদের খুব কষ্ট। বঙ্গবন্ধু আপনার ইস্তেমার জায়গা দিছে, তাও কষ্ট, মানে তারপরে তাদের মন ভরে না। জননেত্রী শেখ হাসিনা এই যে হেফাজতিদের সার্টিফিকেট দিল, তাদের সনদ দিল, তাদের মাদ্রাসা করার সুযোগ সুবিধা, সারা দেশে তো কওমি মাদ্রাসার বন্যা বয়ে গেছিল সেই আওয়ামী লীগের সময়। তারপরে বলে ইসলাম খত্রেমে মসজিদ তিনি নিজেই বানিয়ে দিয়েছেন, তাদের কোটি কোটি টাকার জায়গা জমি দিয়েছেন। তারপরেও শেখ হাসিনা তাদের কাছে ভালো হতে পারেনি, ঠিক যেমন এই উদিসির একটা অংশের কাছে ভালো হতে পারেনি। এই উদিসিদের একটা অংশকে, এই বৃহত্তর অংশকে আমি চিঙ্কুবাম বলি। আমি বাংলাদেশে 2টা জিনিস বারবার বলে আসতেছি, যেটা হেফাজতে ইসলাম না, আওয়ামী লীগ থাকতেও বলেছি, এখনো বলি, ওটা হেফাজতে ইসলাম নয়। যেই দলের নামের আগে ইসলাম পরে ইসলাম, মানে হচ্ছে সেটা পাকিস্তান। যেমন জামাতে পাকিস্তান, হেফাজতে পাকিস্তানেরা ইসলাম নাম সংযুক্ত করেছে যাতে পাবলিক লাথি উষ্টা না দেয়, সেই জন্য এই নামটা যুক্ত করেছে। কারণ বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে তারা ধর্মভীরু, তারা কতটুকু ধার্মিক সেদিকে আমি যাচ্ছি না, কারণ সততায়, আতিথেয়তায়, সত্যবাদিতায় এরা কিন্তু ধার্মিক না, কিন্তু ধর্মভীরু। আবার ধর্মের নামে আপনাদের জমাট করতে পারবেন। তো এটাই জামাত সেই কাজ করেছে। আর চিঙ্কুবাম যারা, এদের বলেছি যে ওটা হেফাজতে পাকিস্তান, তেমনি এই বাম যারা, এদের বলছে আমি চিঙ্কুবাম। চিঙ্কুবামের 3 কাম আমি গবেষণা করে 10-12 বছর গবেষণা করে প্রুভ করেছি। চিঙ্কুবামদের 3 কাম: 1, বঙ্গবন্ধুর বদনাম তাদের করতেই হবে। 10টা বাক্য যদি রাজনৈতিক আলোচনায় বলে, সেখানে একটা বাক্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে থাকবেই থাকবে। মনে করেন তাদের যদি আপনি গরু রচনাও লিখতে দেন চিঙ্কুবামদের, সেইখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা কথা বলবে, বলো যে বঙ্গবন্ধু তো গরু চড়ায় না, লিখবে দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট হ্যাজ এ লং টেইল। তারপর শেষে বলবে যে বঙ্গবন্ধু তো গরু রাখে নাই, এটা বলবে শেষে। মনে করেন তাকে বাঘ রচনা লিখলে দিলেন, বাঘ রচনা লিখতে গিয়ে শেষে যায় বলবে বঙ্গবন্ধুর বাড়িতে তো বাঘ ছিল না, এটা বলবেই তারা। এরা বলবেই। আপনি যদি ইসলামের ইতিহাসের উপরে যে তোমরা প্রফিট মোহাম্মদের নামে 1010টা বাক্যের একটা অনুচ্ছেদ লেখো, ওই মধ্যে 9 নম্বরে গিয়ে লিখবে বঙ্গবন্ধু তো 1400 সাল আগে আরবে ছিল না। মানে তাদের বলতে হবেই, এটা তাদের অভ্যাস। বঙ্গবন্ধু, চিঙ্কুবামের 3 কাম: বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং ভারত, এই 3টার বিরুদ্ধে তাদের বলতে হবে। তারা যদি 10টা বাক্য লেখে কোরআনের উপরে, 3টা বাক্যে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, ভারতের বদনাম করবে।
তারা যদি 1,100 বাক্য লেখে, তার মধ্যে 100 মধ্যে 30টা বাক্য থাকবে এই বিরোধিতা, এদের করতেই হবে। না হলে এদের এমন কি, এদের যখন রোগ না সারে, এই চিঙ্কুবামদের যখন কোষ্ঠকাঠিন্য রোগ হয়, তখন তারা 3বার এই যে বঙ্গবন্ধু, ভারত এবং আওয়ামী লীগের নামে গালাগালি করে, তখন তাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। তো এরা এটা করবেই। আপনি 26 মার্চে কোন আক্কেলে শেখ হাসিনার ছবি আপনি দিবেন? এরা যদি, অনেকে আমাকে বলছে তবে কি শেখ হাসিনার সমালোচনা করা যাবে না? আমি করার সমালোচনা করেছি ওদিসির, এই যে কাফিদের, কাফির বিবি, আর একটা আছে কুত্তা কাফি, ওই যে একটা কি কন্টেন্ট ক্রিয়েটর নাকি, এই কাফিদের যখন সমালোচনা করেছি, আমাকে অনেকে বলছে শেখ ফরিদ সাহেব আপনি তো বাম রাজনীতি করেছিলেন আগে, তো আপনি কেন প্রতিবাদ করতে দিবেন? আমি যে আপনাকে কে বলছে প্রতিবাদ করবেন না? আচ্ছা, আমিও যদি আমার বিরুদ্ধে আপনি লেখেন, আমার বিরুদ্ধে বলেন, কোনো সমস্যা নেই। আপনি আমাকে সারাদিন ভারতের দালাল বলেন, কোনো সমস্যা নেই। সারাদিন আওয়ামী লীগের দোসর বলেন, কোনো সমস্যা নেই। সারাদিন আমেরিকার দালাল বলেন, কোনো সমস্যা নাই। সারাদিন ইসরায়েলের দালাল বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা প্রেক্ষিতে আপনাকে বলতে হবে। আপনি আপনি গরুর রচনা যায় যদি ছাগলের লেজ নিয়ে আসেন, তাহলে হবে না। আপনি সমালোচনা করেন, 26 মার্চে কেন? সেটা 26 মার্চে কেন? 26 মার্চে কেন? আপনি 25 মার্চে করেন, আপনি 22-23 মার্চ করেন, আপনি অন্য দিন করেন, বা 27 মার্চে করেন। আপনাকে শুধু শেখ হাসিনা, আমি বলেছি যে আপনি হিয়ার পাশে শেখ হাসিনার ছবি কেন? গোলাম আজমের পাশে শেখ হাসিনার ছবি কেন? ও মানে আপনি ওই যে, মানে আপনি দুই কুল রক্ষা করতে চান। ওই আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে, দো দিল বান্দা কালেমা চোর, না পায় বেহেস্তে না পায় গোর। এই সমস্ত চিঙ্কুবামদের, এই জন্যই কিন্তু চাইনিজেরা এদের বিশ্বাস করে না। জামাতি, হেফাজতি, আমার ভাবির পোলাদের এই জন্য কিন্তু চায়নাতে নিয়ে এই আপনার বেজিং এ নিয়ে যাইতেছে, এদের নেয় না, কারণ জানে এদের কোনো চরিত্র নাই। আপনি দেখেন শেখ হাসিনার সাথে তো ইয়াহিয়ার ছবি যায় না। আপনি 100 বার শেখ হাসিনার ছবি বিকৃতি করেন, আমার আমি তার আওয়ামী লীগ করি না, আপনার বাধা দিব। আওয়ামী লীগ করলেও আমি বাধা দিতাম না। মনে করেন আমি আওয়ামী লীগ করি, শেখ হাসিনার ছবি কেউ বিকৃতি করেছে, আমি বাধা দিব না, আপনি প্রতিবাদ করেন। কিন্তু সেই প্রতিবাদের ক্ষেত্র, স্থান, কাল, ব্যাপার আছে। ইয়াহিয়ার সাথে সেই ছবি কিভাবে যায়? ইয়াহিয়ার সাথে গোলাম আজমের ছবি যায়, ইয়াহিয়ার সাথে সাইদের ছবি যায়, ইয়াহিয়ার সাথে নিজামের ছবি যায়। সেখানে আপনি কিভাবে নিয়ে গেলেন তার ছবিটা? তার উপর আবার হিটলার নিয়ে আসলেন। বদমাইশি করার জায়গা পান না, এগুলো তো আমরা বুঝি। ওই তো বললাম, চিঙ্কুবামদের 3 কাম: বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, ভারতের বদনাম। এছাড়া তাদের কোনো কাজই নেই। আপনি দেখবেন এরা মুরত থাকে গোলাম আজমের বিরুদ্ধে মিছিল করুক, তো দেখি পারবেন, এই সাহস তাদের নাই। জানে যে চাপার ধন্না উড়াই ফেলবে জামাতেরা। তো জামাতের হাত থেকে বাঁচার জন্য, জামাতের লাথি উষ্ঠা থেকে বাঁচার জন্য, আর হইলো ভিতরে তারা আওয়ামী লীগ বিরোধী। বললাম তো, চিঙ্কুবাম হইলে 100টা যদি ইমানের অঙ্গ থাকে, প্রধান 3 অঙ্গ, 1, 2, 3 হলো বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, ভারত, এর বিরোধিতা করতে হবে। এটা হলো প্রথম 3 অঙ্গ, ইমানের অঙ্গ। তারপর আপনি চিঙ্কুবাম হইতে পারবেন। তো চিঙ্কুবামের এটা করবেই। সেই জন্য আমি বলেছি যে 2024 সালের 5 আগস্টে ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে বাম রাজনীতি। আপনি লিখে রাখেন, আজকে আপনার চ্যানেলের মাধ্যমে আবারও বললাম, আমি কয়েক জায়গায় বলেছি, আমার চ্যানেলও বলেছি, আমার কিছু চ্যানেল গায়েব করে দিয়েছে, ওগুলো এখন নাই, কিছু জায়গায় হয়তো আছে। আপনার চ্যানেলের মাধ্যমে আবার জানিয়ে দেই, 2024 5 আগস্টে বাম রাজনীতির কবর রচিত হয়ে গেছে, এরা জানেই না, এরা বুঝতেই পারে না। আমি 3 মাস পরে এটা বলেছিলাম যে মূলত আওয়ামী লীগ নয়, যারা চিঙ্কুবামেরা বলবো, দেখবেন জামাতেরা যদি বলে আওয়ামী লীগ 10 বছরে ফেরত আসতে পারবে না, আর চিঙ্কুবামেরা বলবে 20 বছরে আসতে পারবে না। জামাত, বিএনপি যদি বলে 30 বছর আওয়ামী লীগ ফেরত আসবে না, চিঙ্কুবামেরা বলবে 90 বছর আসতে পারবে না। মানে এত ক্ষোভ এদের এত ক্ষোভ। তো এই রাজনীতির, বরং এই চিঙ্কুবামেদের কারণে, এই উদিসির এই অংশটার কারণে বাংলাদেশে উদিসির অফিস একদিন তালা মারা হবে, তারপর ছায়ানট তালা মারা হবে। এটা পরিস্থিতির শিকার হবে তারা সবাই দায়ী নয়, কিন্তু শিকার হবে। কমিউনিস্ট রাজনীতিতে এমনি হাওয়া হয়ে গেছে, ওটা আরো চলে যাবে, ওটা বাংলাদেশে আর কোনোদিন দাঁড়াইতে পারবে না, সম্ভাবনা একবারে 0। 5 তারিখের পরে বাম রাজনীতি 0 হয়ে গেছে। কারণ বাম রাজনীতিবিদেরা যত চাপাই মারুক, বাংলাদেশ আওয়ামী লীগের যদি সাপোর্ট না পায়, এরা অলরেডি জাদুঘরে চলে গেছে। কারণ সভাপতি, সেক্রেটারি মিলে 1000 ভোট পায়। যেই দেশের আবার চাপা মারে, এটা বললে কি বলে জানেন চিঙ্কুবামের সেলারা? আমি একটা পড়ে দিয়েছিলাম যে 1000 ভোট পেয়েছে সভাপতি, সেক্রেটারি মিলে। এই লজ্জা কার? এরা আওয়ামী লীগকে তারাই মনে করছে সেল চালায় বেহেস্তে চলে যাবে, মানে ক্ষমতার বেহেস্তে। আমাকে কি উপদেশ দিয়েছেন, কেমনে ভোট হয় আপনি জানেন না? এখন কেমনে ভোট হয়েছে তুমি বলো, সে প্রতিবাদ করো। জামাতারা তাও তো বলেছে এটা ভুয়া ভোট হয়েছে, তারা পরিস্থিতির কারণে মেনে নিয়েছে। বামের আজ পর্যন্ত বলেছে এই ভোটটা ভুয়া হয়েছে, বলে নাই। তো চিঙ্কুবামের হচ্ছে একটা বদ। এদের মূল উদ্দেশ্য গণতন্ত্র, সমাজতন্ত্র তো নয়। আমি আপনাকে লিখিত দিতে পারি। আমি দীর্ঘদিন
বাম রাজনীতির সাথে সম্পৃক্ত, দীর্ঘদিন মানে আমি বাম রাজনীতিরই লোক। সেই বাম রাজনীতি আমি দেখলাম যে বাম রাজনীতির কবে বলেছে যে বাংলাদেশ আমরা সমাজতন্ত্র কায়েম করতে চাই, গণতন্ত্র কায়েম করতে চাই। দলটার নাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী সমাজতান্ত্রিক দল, কিন্তু এরা গণতন্ত্রের জন্য লড়াই করে শহীদ হয়ে যায়। বাবারে বাবা, শেখ হাসিনা সরাই দিলে এই দেশে গণতন্ত্র চলে আসবে। নাকি সমাজতন্ত্র আসবে গণতন্ত্রের মাধ্যমে, মানে ও গণতন্ত্র, ও তাই না, মানে মানে কুত্তার লেঙ্গুর ধরে কুত্তার ঘাড়ে উঠবেন নাকি? বাহ বাহ, মানে এই সমস্ত যুক্তি দেখি চলবে। সেই জন্য এই 90 দশকে একটা কৌতুক, এটা আপনার জানার কথা, 90 দশকে একটা কৌতুক পরিচালিত হইতো, পত্রিকাটার নাম ভুলে গেছি, সেখানে ছিল যে সমাজতন্ত্র কাকে বলে, গণতন্ত্রে যাওয়ার দীর্ঘতম পথ, গণতন্ত্রে যাওয়ার গণতন্ত্রে যদি যাইতে হবে তুমি সমাজতন্ত্র দিয়ে দিয়ে পানি খাওয়া, তোমার সমাজতন্ত্র নিয়ে তুমি মুক্তি ভবনে তালা মারো, তোমার সমাজতন্ত্র নিয়ে ওই উদিসির ভবনে তালা মেরে রাখো, তোমার সমাজতন্ত্র নিয়ে কুত্তা কাফি নাকি কোন কাফি আছে, কাফি আর নীলার বাড়িতে যায় তালা মেরে রেখে দাও, সিন্ধুকে ফাজলিমি করার জায়গা হয় না। গণতন্ত্র আবার ইসলামী দলগুলো আরেক বাটপা, এরা দেখবেন বলবে কি আমরা ইসলামিক খেলাফত চাই, তুই ভোটে এলি কে বেটা, ইসলামিক আছে নাকি ভোট? আরেকজন আল্লাহর আইন চায়, আর আল্লাহর আইন বুঝি ভোট দিয়ে, আল্লাহর আইন বুঝি গণতান্ত্রিক ভাবে ভোট দিয়ে দাঁড়িয়ে ভাল্লা মার খায়। যারা পাল্লার নিচে হইলো আল্লাহ, সে পাল্লার নিচে আল্লাহরে রেখে তুমি আল্লাহর আইন বাস্তবায়ন করবা, তাও হইলো এই হিন্দু লোকের নমিনেশন দিয়ে। মানে কত বড় ভণ্ড! এই দেশে আওয়ামী লীগ বিএনপির চাইতে সবচেয়ে বেশি করাপ্ট এবং ভণ্ড রাজনীতিবিদ হচ্ছে বামেরা আর ইসলামপন্থীরা। ইসলামপন্থীরা বলে আমরা ইসলাম কায়েম করবো, শরিয়া কায়েম করবো, কিন্তু তারা আসে ভোটে। সমাজতন্ত্রীরা বলে আমরা সমাজতন্ত্র কায়েম করবো, তার আগে বলে গণতন্ত্র চাই। তোমার গণতন্ত্র চাইতে বলছে কে? তুমি তাহলে বলো যে তুমি গণতান্ত্রিক দল, ফাজলিমি করার জায়গা হবে না। বঙ্গবন্ধু যখন বলছে সমাজতন্ত্র গণতন্ত্র একসাথে রাখছে, এটা ভালো না, এটা ভালো না, তো তুমি তাহলে সমাজতন্ত্রকে গণতন্ত্র চাও কেন? যেটা আমি বললাম, এই চিঙ্কু বামদের চরিত্র হচ্ছে এরা ওদিসি বলে না, আর যে কোনো সেটে এরা থাকবে। মৌলানা ভাসানী গ্রুপ একটা আছে, দেখবেন যারা আরেকটু, তারা যারা ডাইরেক্ট ভাষা নিতে চলে গেছে, যারা ভাষা নিতে যাইতে পারে নাই, তার চিঙ্কু বাম। এই চিঙ্কু বামদের 3 কাম, আবারও বলি চিঙ্কু বামদের 3 কাম: বঙ্গবন্ধু, ভারত, আওয়ামী লীগের বদনাম করা। শেখ হাসিনার ছবি তো তারা বিকৃতি করবে, এটাই স্বাভাবিক। জি, আরেকটা বিষয়ে আসি আমরা, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে নানা বয়ান আছে। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোষ্ঠী হচ্ছে হিন্দু জনগোষ্ঠী। বাংলাদেশের প্রথম তাদের বাড়িঘরে হামলা হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1% হিন্দু এখানে ছিল না, তাদেরকে চলে দিতে হয়েছে। সেটা তো তারা মারা পড়েছে, তারা কিন্তু তাদের স্বীকৃতিটা দিতে সবাই খুব কার্পণ্য করে। আওয়ামী লীগও এই কথাটা ওইভাবে বলেছে, আমি খেয়াল করতে পারি না। আপনি কিভাবে দেখেন? প্রশ্নটা আরেকবার করেন প্লিজ। এই যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, শহীদের সংখ্যা খুঁজে পাচ্ছে না তারা, কিন্তু সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত, সবচেয়ে বেশি শহীদ হওয়ার সংখ্যাটা হচ্ছে হিন্দু জেনারেশন, কিন্তু তালিকায় তার নাম নেই, তালিকায় তার মূল্যায়ন নেই। আমি আপনাকে আসলে রিপিট এই জন্য এটা করালাম, মানে এটা যে কোনো মানুষ যখন প্রথমে শুনবে তার খটকা লাগবে। রিপিট এই জন্য আপনাকে করালাম, যাতে মানুষ বুঝে আপনি কি বলতে চেয়েছেন। কারণ প্রথমে মানুষ এটা বুঝতেই পারবে না, এটা মানে বার্ডস আই কি, মানে এক ঝলক, পাখির ঝলকের মতো দেখা হবে, বার্ডস আই ভিউয়ের মতো হবে। তাই মনে, প্রিয় দর্শক, এখানে উপস্থাপক বলেছেন, আমাদের এডিটর সাহেব বলেছেন যে মুক্তিযুদ্ধে হিন্দুদের শহীদের তালিকায় হিন্দুদের সংখ্যাটা কম, জনগোষ্ঠী হিন্দু জনগোষ্ঠী, এবং সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে, বেশি বিপজ্জনক অবস্থায় ছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। শুধু হিন্দু না, সংখ্যালঘু যত সম্প্রদায় রয়েছে, কোনো সন্দেহ নাই যারা আওয়ামী লীগের পক্ষে ছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তারাও নির্যাতিত, নিপীড়িত ছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তার চেয়েও বেশি নিপীড়িত, হিন্দুদের ষড়যন্ত্র বলতে আমাদের মুক্তিযুদ্ধ এখনো বলে পাকিস্তানিরা এখনো ভারতে গিয়েও আমাদের নেতৃত্ব এই হিন্দু জনগোষ্ঠীকে দেখিয়ে ভারতের সমর্থন আদায় করেছেন। বলেছেন আমরা দেশকে স্বাধীন করতে পারলে এই দেশ হবে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আমরা সবাই মিলে থাকবো। তো তখন এই যারা হিন্দুরা ইন্ডিয়াতে এসছে তারা সবাই বাংলাদেশে ফেরত যাবে, ফিরে যেতে পারবে। ইয়েস, আপনি ঠিকই বলেছেন। এবং আপনি অপ্রিয় হলো একটা সত্য কথা বলেছেন, যে এই দেশের 99% হিন্দু তখন শরণার্থী হয়ে গিয়েছে। তবে একটা বিষয় কিন্তু আমার আপত্তি আছে, ধর্ষণের সংখ্যার দিকে একটা হলেও কিন্তু মুসলমান বেশি। এটা আমার গবেষণা। আমি খুলনায় একজন
মানে হিন্দু একজন তো পাচ্ছে না, মুসলমান পাচ্ছে, একজন দর্শনের জি শিকার জি 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 জি, এই যুক্তিটা দিচ্ছে এখানে, জি আপনি ধরেছেন জায়গাটা। আমি খুলনাতে একজন পাক হানাদার বাহিনীর যে রক্ষিতা ছিল তার সাথে দেখা করেছিলাম। এটা আমার ফেসবুকে আজ থেকে 6-7 বছর আগেই লেখা আছে। তার কাছে আমি গিয়েছিলাম, কোনোভাবেই তার মুখ খোলানো যায় নাই। অদ্ভুত ব্যাপার, আমাকে কি বলেছিল জানেন? কয় আমি বেঁচে থাকতে যদি সরকার পরিবর্তন হয়ে যায় তখন আমার কি পরিণতি হবে, তুমি যে আমার কাছে আসছিলা বাবা। সে আমাকে কোনো কথা বলে নাই, যদিও অল্প কিছু বলেছিলেন, কিন্তু সাক্ষাৎকার দেন নাই, সামনে আসেন নাই। তিনি বলেছেন, আমি বলছেন এগুলো যদি আমি লিখি, আমি না করবো, আমি বলি নাই, তোমার বলি নাই আমি। ঠিক আছে, আমি আমার বরিশালের এক বন্ধু ছিল, তিনি আমাকে, বড় ভাই এবং বন্ধু, তিনি আমাকে তাকে পরিচয় করে দিয়েছিলেন। তার বাড়ির পাশেই তার বাড়ি। আমাকে বলছে ফরিদ এটা কিন্তু এই। আমি বললাম দাদা এর সাথে আমার পরিচয় করে দিতে হবে, আমি তার সাথে কথা বলতে চাই। তারপর তার ভাগ্নি, তার সাথে একটা খাতির ফালাইলাম। উনি তো চালাক মানুষ, বুঝেন নাই, বুঝে ফেলছিল আমার উদ্দেশ্য। প্রথমে অনেকে ভাবছে যে আমি তার ভাগ্নির সাথে হয়তো প্রেম করতে যাচ্ছি, আসলে তা না। আসলে আমার উদ্দেশ্য ছিল তার ভাগ্নির মাধ্যমে তার কাছে পৌঁছা। ঠিক আছে, এবং তার কাছে এই তথ্য না। পরে আমার একদিন বলছে যে মানে আমাকে, তিনি তার ভাগ্নি আমার মামা আমার ভাইয়া ডাকলো, তিনি আমারও আর ওই ওই হিসেবে তিনি আমার ভাই বলছেন যে ছোট ভাই তুমি কোন উদ্দেশ্য আসছো আমি বুঝতে পারছি। আমি তো আমার মুখ থেকে কথা বের করা যাবে না, কারণ তুমি তো দূরের কথা, বড় বড় সাংবাদিক দেশি বিদেশি আসছে, আমি বলি নাই, মুখ খুলি নাই। চিন্তা করে দেখেন কি ভয় তার কাজ করেছে, যে কি ভয়ঙ্কর। এবং দেখেন তার কথা সত্য হয়ে গেল আজকে। এখন তিনি বেঁচে আছেন কিনা আমি জানি না। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনি ঠিকই বলেছেন, এই দেশের অধিকাংশ মুসলমান হিন্দু, সনাতনী এবং সংখ্যালঘুরা ভারতে আশ্রয় নেয়, যার কারণে আপনার এইখানে ধর্ষণ করার কারা বাকি থাকে যারা মুসলমান। সেই জন্য আমাদের বাংলাদেশে একটা কথা আছে, ওই একটা মুক্তিযুদ্ধের ব্যাপার একটা গল্প আছে, কয় বুলবুলি নিয়ে আসো। বুলবুলি মানে মেয়ে মানুষ। বলছে বুলবুলি আনো, কয় বুলবুলি তো নাই, সব পালাই চলে গেছে। কয় তোর ঘরে বুলবুলি নাই? কার ঘর এটা? মুসলমানের ঘর। সবচাইতে দুঃখজনক কি জানেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির স্ত্রীকে একবার বলা হয়েছিল, এটা আমি কোন বইয়ে পড়েছিলাম আমার মনে নাই, এটা যারা মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন সবাই তো জানেনি, এবং যারা বিদগ্ধ পাঠক তারা তো জানেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ভিসির ওয়াইফরে যখন জিজ্ঞেস করলো যে ম্যাডাম আপনি একটু, আপনার সাথে পাক বাহিনীদের পরিচয় আছে, তাদেরকে একটু বলেন তারা যেন এত অত্যাচার নির্যাতন নারীর উপর না করে। সেই ভিসির ওয়াইফ বলেছিলেন, দেখেন সর্বোচ্চ শিক্ষিত মানুষের ওয়াইফ, তিনিও শিক্ষিত, তিনি বলেছিলেন পাক বাহিনীরা আসছে, বউ ছাড়া এরা থাকবে কেমনি একা? আলাপ শুনছেন? এরকম নির্মম। তাহলে অশিক্ষিত বর্বর যারা আলবদর রাজাকার ছিল তারা কি করেছে গ্রামে? আল সামসারা কি করছে? ভয়াবহ ব্যাপার। তো তখন এই মুসলমানরাই ধর্ষণ হয়েছে, এটা মুসলমানরা লজ্জায় স্বীকার করে না। কিন্তু এই যে এত পাক বাহিনীর মানে পাকিদের পেয়ারা পাকিস্তানি হওয়ার কারণে বোঝা যায় যে আসলে ধর্ষণ বেশি হয়েছিল। যেমন আমি একটা উদাহরণ দিয়ে থাকি, যে আমার একজন মাসি ছিল, তিনি আমাকে বলেছিলেন, তিনি নিজে আমাকে বলেছিলেন, আমার ঘনিষ্ঠ একজনের মা, তিনি এক জায়গায় তার নামও বলে ফেলেছিলাম, পরবর্তীতে বলেছিল এটা তার নামটা বলা ঠিক না, তাই নামটা আবার আমি উল্লেখ করলাম না। এই তো কিছুদিন আগে তার পরিচয় দিয়ে দিয়েছিলাম আমি। যাই হোক, তিনি আমাকে বলেছেন যে ফরিদ আমরা যখন বাবা চলে গেলাম ভারতে, যখন যুদ্ধের পর ফিরে আসছি, তিনি সচ্ছল পরিবারের এবং শিক্ষিত এবং একটা সরকারি কর্মকর্তার স্ত্রী, তাই কেউ যদি উল্টা বোঝেন কাজ হবে না। ঠিক আছে, তিনি একজন, আবারও বলি, বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, সেই সময়ের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার স্ত্রী তিনি, এবং তিনি সচ্ছল মানুষ, তার বাপও জমিদার, তিনিও জমিদার, তার সন্তানরাও জমিদার। যাই হোক, এমন না যে তিনি পয়সার জন্য বলবেন, এটা আবার কেউ মনে করেন না। যাই হোক, তিনি আমাকে বলেছেন যে ফরিদ আমরা যখন চলে গেলাম ভারত থেকে ফিরে আসলাম, সব আমার আশেপাশের মা খালারা, চাচিরা, মাসিরা, পিসিরা, মানে মুসলমানদের কথা বলতেছে, কারণ হিন্দুরা তো চাচি বলে না, খালা বলে না, তারা মাসি পিসি বলে। কয় আমাদের জড়ায় ধরে একান্ত, কয় তোরা তো চলে গেছিলি, বাইসে গেছস, আমরা রক্ষা পাইলাম না, আমি ঘরে বাপ ভাইরে ঘরের বাইরে রেখে পাক বাহিনীরা আমাদের ঘরে আমাদের নিয়ে থাকতো। এটাই অপ্রিয় হলো সত্য ইতিহাস, এটাই বাংলাদেশের ঘরে ঘরে সত্য ইতিহাস, যার জন্য মুসলমানরা এটা এমনি নারী ধর্ষণকে মানুষ স্বীকার করতে চায় না। এই যে এখন এই মুহূর্তে, আপনি কি জানেন, এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং আওয়ামী লীগের যারা, তাদের পাইকারি ধর্ষণ করতেছে। এগুলো আমি 6 মাস পরে, মানে অর্থাৎ এই ইউনূস সরকারের 6 মাস পরে থেকে এটা বলে আসতেছিলাম, মানুষ বিশ্বাস করে নাই, পরে মানুষ বিশ্বাস করা শুরু করেছে। মানুষ এটা স্বীকার করতে চায় না, আর 71 তো আরো করবে না। এইদিকে মুসলমানেরা ধর্ষিতার সংখ্যা মুসলমানদের বেশি, কিন্তু নিহত, হত্যা হওয়া, খুন হওয়া, শহীদ হওয়ার সংখ্যা হিন্দুরা বেশি। এটা বললেই দেখবেন সবার গায়ে চুলকানি ধরে। কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, কোনো সন্দেহ নাই ওই পোস্টের তো সংখ্যা তো আর আমার কাছে দলিল নেই। আমি বলেছিলাম 30 লাখ যদি শহীদ হয়ে থাকে,
তার মধ্যে 20 লাখ হিন্দু ছিল। ওরে বাবা, মানে দুই একজন কলকাতার হিন্দুরও চিৎকার চেঁচামেচি শুরু করছে, আর চিঙ্কুবাম মিলেমিশে চিৎকার শুরু করছে, এই সংখ্যা সঠিক না, কই পাইলাম, এটা কোথায় পাইলাম, তথ্য কোথায় পাইলাম, ইত্যাদি ইত্যাদি। যেমন ওই যে আলবদর রাজাকাররা বলে 30 লাখ কেমনে মারা গেছে, 3 লাখ মরছে। আর ভারতের এক বাম ছিল, নাম ছিল তার আর কি বসু যেন, ভুলে গেলাম নামটা এখন, তিনি এখন আমেরিকায় থাকেন, নেতাজি সুভাষ বসুর নাতি নাকি ভাতিজি, তিনি বলেছেন বাংলাদেশে নাকি মানুষ মরছে 25,000। এই অরুন্ধতী রায় আরেক বাটপার চিঙ্কুবাম, এই অরুন্ধতী রায়ও বলেছে বাংলাদেশে নাকি পাক বাহিনীরাও 71-এ কোনো হত্যা করেনি। এই অরুন্ধতী রায়কে পৃথিবীতে যেখানে আমি পাবো কোনোদিন মুখোমুখি হইলে দেখা যাবে সেই দিন। এই অরুন্ধতী রায় বাংলাদেশে যদি কোনোদিন আসে, আমার সাথে দেখা হয়, এটা তো বাংলাদেশে ঢুকতেই দিব না। এবং আমার সাথে যেদিন দেখা হবে, চিন্তা করে দেখেন, এই চিঙ্কুবামদের আম্মা খালা হয় এই অরুন্ধতী রায়, যে বলেছে নিঃশর্ত ভাবে আমি ইরানের পক্ষ নিলাম। এই চিঙ্কুবাম অরুন্ধতী রায় বলেছে বাংলাদেশে 71-এ পাক বাহিনীরা কি বাংলাদেশে মানুষ মারে নাই। এখন তো শেফুদার মতো গালি দিতে ইচ্ছে করে, এই জন্য মাঝে মাঝে শেফু হওয়া দরকার, গালি দিতে ইচ্ছা করে মাঝে মধ্যে। চিন্তা করে দেখেন কত বড় বদ। সে কি অশিক্ষিত? সে তো মুসলমানও না, সে তো পাকিস্তানেও থাকে না, ভারতের নারী, একজন বুকার পুরস্কার প্রাপ্ত, যার বই আমরা দ্য গড অফ স্মল থিংস, এই বইটা কতবার যে পড়েছি। আরে বাবারে বাবা, কত আমরা খুশি হইলাম আমাদের এই উপমহাদেশে একজন পুরস্কার পেয়েছে। এই বদমাইশ জেনে বুঝে এরা মিথ্যা কথাটা বলো বাংলাদেশে নাকি পাক বাহিনীরা, এটা তো পাকিস্তানিরাও কোনোদিন বলে নাই, এই কথাটা কোনোদিন পাকিস্তানিরাও বলে নাই যে পাক বাহিনী বাংলাদেশ অত্যাচার করে না 71-এ। সেটা অরুন্ধতী রায় ভারতের এই চিটিং এটা বলেছে, এই চিটার বলেছে, এই চিটার শিক্ষিত লোকটা বলেছে। শিক্ষিত হইলেই কিন্তু সে সৎ হবে, তার প্রমাণ, তা শিক্ষিত হইলেই যে সৎ হয় হতে পারে না, তার প্রমাণ হচ্ছে বদরুদ্দিন উমর আর হচ্ছে এই যে অরুন্ধতী রায়, একটা তো মারা গেছে। এরা এরকম বদমাইশ হয়ে থাকে জেনে বুঝে। তো আপনি যেটা বলেন এইখানে যে আমাদের এটা স্বীকৃতি দিতে আমরা লজ্জা পাই, কারণ যদি আমরা স্বীকৃতি দেই হিন্দুদের অবদান বেশি, তাহলে হিন্দুদের অধিকার দিতে হবে, সেটা তো বাংলাদেশের মানুষ দিবে না, বাংলাদেশের মানুষ সেটা দিতে রাজি না, এমনকি খোদ আওয়ামী লীগ দিতে রাজি না। অপ্রিয় হলো এই কথা সত্য, আওয়ামী লীগের সবাই না, অনেকেই দিতে রাজি না। বাংলাদেশে একটা মাত্র ব্যক্তি, বাংলাদেশে এ পর্যন্ত একটা মাত্র ব্যক্তি বলেছিলেন যে কোনো একদিন যদি বাংলাদেশে হিন্দুরাও যেন প্রধানমন্ত্রী হয়, একজন মাত্র ব্যক্তি বলেছিলেন, একজন, তার নাম কি জানেন? সজীব ওয়াজেদ জয়। সেদিন থেকে তাকে আমি বুঝতে পারছি এই লোকটা অনেকদিন আগে এটা বলেছিলেন। এর জন্য শাকা চৌধুরী তারে ধুয়ে মুছে দিত, এই যে স্বাধীনতা বিরোধী যুদ্ধ করে শাকা চৌধুরী যার ফাঁসি হয়েছে, এই শাকা চৌধুরী সজীব ওয়াজেদ জয়কে তুলোধুনো করে ফেলতো তখন এই বক্তব্য দেওয়ার কারণে। শুধু বলেছিল যে বাংলাদেশে হিন্দুরাও একদিন প্রধানমন্ত্রী হোক, এটা তিনি চান। এর জন্য দেখবেন বিএনপি, জামাত, এমনকি আওয়ামী লীগের লোক মনক্ষুণ্ণ হয়েছিল। অদ্ভুত ব্যাপার। হিন্দুদের অধিকার নিয়ে দেশে কথা বলা খুব কঠিন কাজ, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বাংলাদেশে আপনি হিন্দুদের পক্ষে কথা বলবেন, বাংলাদেশে আপনি ইসরায়েলের মানবাধিকার নিয়ে কথা বলবেন। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক কাজ। আপনার রাজনৈতিক কেরিয়ার, আপনার চাকরির কেরিয়ার, আপনার ব্যবসার কেরিয়ার, আপনার সকল কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি সেটা বলি এবং বলবো। জি, এই যে ইসরায়েলের ব্যাপারটা, এখানে বাংলাদেশে জুলাই হত্যাকাণ্ড নিয়ে কত রাজনীতি হয়। ইরানের যে গত আন্দোলনটাকে কিভাবে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হইল, এটা নিয়ে কথা বলা নেই। ইসরায়েল এখানে একটা শক্তি অথবা অপশক্তি। ইসরায়েলের মূল শক্তি তো আমেরিকা, আমেরিকার বিরুদ্ধে কথা বলে না, ইসরায়েল নিয়ে কথা বলে। এটা কেন? ধন্যবাদ আপনাকে আবারও। এটাও বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের নাগরিক হয়ে বা বাংলাদেশের যে বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষের সামনে এই ইসরায়েল প্রসঙ্গে কথা বলা আরো বিপজ্জনক। এখানে আপনার পক্ষের লোক আপনাকে ধরবে, আপনার পরিবারের লোক আপনাকে অ্যাটাক করবে না জেনেই, কিন্তু তাদের ইসরায়েলের কথা আসলেই তারা প্রথমে তার বিপক্ষে চলে যায়। কেন? কি কারণ? কারণ হচ্ছে যে ইসরায়েল নাকি গণহত্যা চালায়। আমি যদি তাদের প্রশ্ন করি এই পৃথিবীতে পাকিস্তান বেশি মুসলমান মেরেছে না ইসরায়েল, জবাব দিবে না, তখন ইনিয়ে বিনিয়ে ওদিক চলে যাবে। আমি যদি প্রশ্ন করি সৌদি আরব যে ইয়েমেনে 5 লক্ষ মানুষ মেরে ফেললো, দুবাই যে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললো, তখন আপনার মানবতা কোথায় ছিল? তখন বলবে, বামপন্থীরা বলবে আমি জানি না, তখন আর জানে না, ওইটা আর জানে না। মানে ওই যে বাংলাদেশের বামপন্থীরা যেমন ভারতে গিয়ে, বাংলা ভাষীরা ভারতে গিয়ে সেকুলার হয়ে যায়, তাদের সব মনে থাকে তাদের দাদার কি ছিল, নানার কি ছিল, নানির কি ছিল, নানার কি ছিল, দাদের কি ছিল, মাসি পিসির কি ছিল, কোন ঘরে কয়টা গরু ছিল, কোন পুকুরে কয়টা মাছ ছিল, কি কি মাছ ছিল, রং কি, সব মনে আছে, কোন গাছে কয়টা ফল ছিল, সব মনে আছে।
শুধু মনে নাই কি কারণে তিনি বাংলাদেশ ত্যাগ করে পশ্চিমবঙ্গে চলে গেছেন, এই কথাটা শুধু মনে থাকে না। ঠিক